সুপ্রিয় দর্শক, একটা দুর্দান্ত খবর নিয়ে আমরা আজকে কথা বলতে আসছি আপনাদের সামনে। খবরটা হচ্ছে যে আমরা এতদিন এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য যে এলসি করতাম ব্যাংকে গিয়ে, এখন বাংলাদেশ ব্যাংক নতুন এক নিয়ম করে দিয়েছে। সেই নতুন নিয়মে এক্সপোর্টারদের অথবা ইম্পোর্টারদের ক্রস বর্ডার ট্রানজেকশন করার জন্য, এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য, বিজনেস করার জন্য এলসি করতে হবে না। এলসি করা ছাড়াই ওনারা বিদেশ থেকে মাল আমদানি করতে পারবেন অথবা রপ্তানি করতে পারবেন। এই যে একটা যুগান্তকারী ঘটনা ঘটে গেল, এই ঘটনাটা আসলে কি আমরা আজকে জানবো। জনাব এম এস সিদ্দিকী, আপনার কাছ থেকে জানতে চাই। আপনি এটা নিয়ে লেখালেখিও করেছেন এবং জনমানুষকে জানিয়েছেন যে এমন একটা ঘটনা ঘটেছে। এখন যদি আমরা একটু আমাদের ফেসবুকের দর্শকদের জন্য বলি যে ঘটনাটা আসলে কি ঘটলো। সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেড সেটা আমরা এলসি ছাড়া কোনো পেমেন্ট আর বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাংক অ্যালাউ করতো না। হুম। প্রিপেমেন্ট অ্যাডভান্স টিটি করার একটা সিস্টেম আছে, তাও এটা একটা লিমিটেড হুম। স্কেলে। আচ্ছা। বিশেষ প্রয়োজনে প্রতি বছর সার্টেন একটা অ্যামাউন্ট পর্যন্ত করা যেত। হুম। এখানে একটু বলে রাখা দরকার, ইম্পোর্টের জন্য বিদেশে টাকা পাঠানো যায় না অ্যাডভান্স হুম। বা ক্রেডিটে দেওয়া যায় না, কিন্তু আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট ক্রেডিটেও যায় এবং টিটির মাধ্যমেও হয়। মানে তো আমরা মাল এক্সপোর্ট করব, সেজন্য অ্যাডভান্স পেমেন্ট নিতে পারি, নিতে পারি, কিন্তু মাল কিনে আনার জন্য অ্যাডভান্স পেমেন্ট বিদেশি টাকা করতে পাঠাতে পারি পারি না। না। এটা আচ্ছা, ওকে, এটা একটা ফাইন। স্বার্থপরের মতো একটা আইন বাংলাদেশের। আমরা তো বিশেষ করে ডলার যাতে আমাদের বর্ডার থেকে বাইরে না যায় সেজন্য খুব কঠোর। এই জায়গাটাও মনে হয় কিন্তু তারই অংশ। এটা ইনডাইরেক্টলি কিন্তু বিদেশিদেরকে অপমান করা হয় যে তুমি আমাকে বিশ্বাস করো কিন্তু আমি তোমাকে বিশ্বাস করবো না। আসলে ব্যাপারটা কিন্তু বিদেশিদেরকে, হ্যাঁ, আপনার কথার সাথে আমি একমত। তবে এখানে আরো একটা মত আছে, সেটা হচ্ছে যে বিদেশিদেরকে অপমান করা না হলেও আমাদের দেশি মানুষরা কিন্তু আবার এটার একটা সুযোগ নিয়ে নেবেন, যে আমাদের ডলার যেহেতু বাইরে চলে যায়, সেই সুযোগটা যাতে না পায় আর কি। তো সেই সুযোগ যদি দিতে না চান, এখন তো আরো ফ্লেক্সিবল একটা রুল করা হলো। গত 13ই জুলাই বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার পরিপত্র জারি করেছে যে এখন কন্ট্রাক্টের এগেইনস্টে আমদানি রপ্তানি করা যাবে। এই কন্ট্রাক্টর মানে হচ্ছে বায়ার এবং সেলার, বিদেশে একজন সেলার হুম। অথবা বিদেশে একজন বায়ার হুম। বাংলাদেশে একজন বায়ার বা সেলারের সাথে একটা হুম। চুক্তি করবে। হুম। সেই চুক্তির এগনিস্টে আমদানি এবং রপ্তানিটা হয়ে যাবে। তো আমরা ধরলাম যে বাংলাদেশ তো গার্মেন্টস এক্সপোর্ট করে থাকে সবচেয়ে বেশি বাংলাদেশের এক্সপোর্টের মধ্যে। তো গার্মেন্টস এক্সপোর্টার যখন এক্সপোর্ট করবেন, হুম। একটা চুক্তি করে নিলেন যে ওই দেশের ইম্পোর্টার চুক্তি করে নিলেন যে বাংলাদেশ থেকে উনি 10,000 পিস শার্ট কিনবে। সেই চুক্তি হলো, এক্সপোর্ট করা হয়ে গেল অন ক্রেডিট। এরপর উনি পেমেন্ট না করলে হ্যাঁ, তো এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। উনি আহ বললো যে তোমার মালের সমস্যা আছে, আমি পেমেন্ট বা এগুলো আপনি করবো না। জানেন যে সারা দুনিয়াতে বিজনেসে হয় বিশ্বাসের উপর। তো বিশ্বাসের উপরে সেই, বাকি দেওয়া হয়। জি। যিনি বাকি দেন উনিও রিস্ক নেন, আর যিনি নগদ টাকা দিয়ে কিনেন উনি যদি আগে টাকাটা পাঠান, হুম। হ্যাঁ, সেটা তো অবিশ্বাসের ব্যাপার। যেমন আপনি দোকানে গেলেন, দোকানে যে বললেন এই আমাকে একটা সাবান দাও তো, হুম। সাবান দিলেও আপনি টাকা না দিয়ে বেরিয়ে চলে আসলেন। হুম। জিজ্ঞেস করে বললেন যে কেন, আমি আপনাকে না একটু আগে টাকা দিলাম। অথবা আপনাকে দোকানদার বলল যে আপনি আমাকে আগে টাকা দেন, তারপর আপনাকে হুম। সাবান দেবো, অনেক রেস্টুরেন্টে হয় আর কি, প্রি পেমেন্ট, আগে টাকা দিয়ে প্রিপেমেন্ট। পরে খাবার নিতে এখন হয়। সেখানেও তো প্রতারণা হতে পারে। সুতরাং বিজনেসটা হয় আসলে বিশ্বাসের উপরে। সে সে বিশ্বাসটাকে প্রতিস্থাপন করা হলো এই নতুন কিন্তু রুলের মাধ্যমে। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে প্রতারণা হওয়ার সম্ভাবনা যা থাকে, ক্রস বর্ডারে তো প্রতারণা হওয়ার সম্ভাবনা একটু বেশি হয়ে যায় না? সেই জন্যই ইন্ট্রোডাকশন করা হয়েছে লেটার অফ ক্রেডিটের। হ্যাঁ। লেটার অফ ক্রেডিট তো আপনি জানেন যে লেটার অফ ক্রেডিটের যে চুক্তিটা প্রথম বায়ার এবং সেলার একটা চুক্তি করে, হুম। সেটার এগেইনস্টে ব্যাংকে যে যখন এলসি হুম। করে তখন একটা প্রমিজারি নোট ইস্যু করে হুম। ইম্পোর্টার্স ব্যাংক, হুম। যে তুমি যদি এই সার্টেন ম্যাটেরিয়াল এইভাবে জাহাজে তুলে বিল অফ লেডিং দাও, হুম। তাহলে আমি তোমাকে এই সার্টেন অ্যামাউন্টটা পেমেন্ট করে দিব হুম। আপন প্রেজেন্টেশন অফ হুম। ডকুমেন্ট। তখন এক্সপোর্টারের ব্যাংক এক্সপোর্টারকে সেই এলসি কপিটা দেয় হুম। যে আমি একটা অর্ডার প্রমিজারি নোট পেয়েছি, তুমি হুম। এখন মাল শিপমেন্ট করতে পারো। হুম। এক্সপোর্টার তখন মালটাকে শিপমেন্ট করে অথবা জাহাজ কোম্পানিকে বিল অফ লেডিং এর মালটা ডেলিভারি দিয়ে দেয়। হুম। আরো সার্টেন কিছু ডকুমেন্ট তৈরি করে এক্সপোর্টার সেই ডকুমেন্টটা তার ব্যাংকে জমা দেয়। হুম। ব্যাংক কাগজগুলো স্ক্রুটিনি করে ইম্পোর্টার ইম্পোর্টারের অ্যাকাউন্টে পাঠায়, ব্যাংকে পাঠায়। ইম্পোর্টার ব্যাংক নিয়ম অনুযায়ী ডকুমেন্ট ঠিক থাকলে আপন প্রেজেন্টেশন পেমেন্টটা করে দেয় হুম। এবং পরে সে টাকাটা ইম্পোর্টার কাছ থেকে আদায় করে নেয়। হুম। এখানে বলে রাখা ভালো, বাংলাদেশে কিন্তু এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা কিন্তু ব্যাংকাররা ফলো করে না।
ব্যাংকের স্টাফ পেমেন্টটা আপন প্রেজেন্টেশন অন সাইট কিন্তু পেমেন্টটা করে না, না। এটা ডিলে করে, এই ওই হুম হেন তেন করে ডিলে করে। হুম বাংলাদেশ ব্যাংকের একটা রুল আছে যে ইম্পোর্টার বিল অফ এন্ট্রি, হুম মানে মালটা কাস্টমস থেকে রিলিজ করে হুম তারপর বিল অফ এন্ট্রি জমা দিলে পেমেন্ট দেয়। হুম এটা কিন্তু বাংলাদেশের রিপুটেশন বাইরে অনেক খারাপ যে আমরা পেমেন্টটা দেরি হুম। করে দেই। কারণ সেখানে অনেকগুলো মানে ঝুঁকি তো আছে, তাই না? আমাদের দেশে আমরা দেখি যে কাস্টমসে মাল আটকে যায়, সেটা আসতে একটু দেরি হয়, মানে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ওই যে সবকিছুতেই আমাদের কিছু অনিয়ম, কিছু ল্যাকিংস, সেটার কিছু সাথে লুপহোলস পেমেন্টের কোনো আছে। সম্পর্ক নাই। সেই জায়গাটা গিয়ে তো আটকাবেই, কারণ না, এটা ব্যাংক নিশ্চিত হতে চায় যে সে ঠিক মতো পেমেন্ট। এবং ব্যাংকার কিন্তু আরেকটা কাজ করে, ব্যাংকার কিন্তু ওই ইম্পোর্টারকে বলে আগে তুমি অ্যাকাউন্টে টাকা জমা দাও। ব্যাংক তো নিজে থেকে পেমেন্টটা করবে না, ইম্পোর্টার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে রাখবে, সেই পেমেন্টটা সে করে দিবে। কিন্তু সেই পেমেন্টটা করার আগেও আপনি যেটা বলছিলেন যে ডকুমেন্টগুলো ভালো করে স্ক্রুটানাইজিং করে নিজের হাতে ডকুমেন্ট পেয়ে বুঝে তারপরে কিছু একটু সময় নিয়ে তারপরে সে পেমেন্টটা করে, এই জন্যই বদনাম আর কি। না, কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা টোটালি উল্টা। আপনি যখন একটা এলসি খুললেন হুম এক্সপোর্টার ব্যাংকের কাছে, হুম আপনি তখন প্রমিস করলেন যে আপন প্রেজেন্টেশন আমি তোমাকে টাকা দিয়ে দেবো। হুম তা আপনি ইম্পোর্টার পেমেন্ট না করলে টাকা দেন না, এটা তো সারা পৃথিবীতে প্র্যাকটিস যে আছে। হুম ইউসিবি 600 ব্যর্থ হয়ে ঘটলেন আপনি। হুম ইউসিবি 600 অনুযায়ী অন অন সাইট আপনি পেমেন্ট করে দিবেন। আপনার ইম্পোর্টার আপনাকে দিল কি দিল না, সে টাকা আপনি তার কাছে আদায় করতে পারবেন কি পারবেন না, সেটা এক্সপোর্টারের ব্যাংক বা তার কোনো কনসার্ন না। সুতরাং আমরা এখানে আমাদের দেশের ব্যাংকগুলো এখানে অন্যায় কাজ করে। তবে এখন ব্যাংককে দোষারোপ করব না, এই জন্য যে বাংলাদেশ ব্যাংকেরই একটা সার্কুলার আছে বিল অফ এন্ট্রি না দেখে যেন পেমেন্ট না করে। হুম। তার মানে আন্তর্জাতিক আইনকে বাংলাদেশ ব্যাংক আবার একটু একটা সার্কুলার দিয়ে বাধাগ্রস্ত করেছে। এবং আপনারা এলসিতে লিখে দেন এই এলসিটা ইউসিবি 600 অনুযায়ী, হুম স্ট্যান্ডার্ড রুল হুম। অনুযায়ী হবে, কিন্তু আপনারা নিজেরা ইউসিবি 600 মানেন না। আচ্ছা। এটা এটা কিন্তু খুবই দুঃখজনক। হুম সারা পৃথিবীতে আমাদের বদনাম হয়ে গেছে। জি। এখন এখন আপনারা কি করবেন, আরো খারাপ একটা পদ্ধতি এসে গেল, হ্যাঁ সেটাই, মানে খারাপ বলবো কি ভালো বলবো জানি না, মানে কিন্তু আমাদের দৃষ্টিতে বাংলাদেশের। আলোচনা আলোচনায় যেটা উঠে আসছে যে বায়ার এবং সেলারের মধ্যে কন্ট্রাক্ট হবে, সেই কন্ট্রাক্টের ভিত্তিতে ওরা এখানে পেমেন্ট করতে পারবে, বা বাংলাদেশ ব্যাংক পেমেন্ট রিসিভ করবে, রিসিভ করে তারপরে এখান থেকে যে এক্সপোর্টার আছে তার অ্যাকাউন্টে না, টাকাটা এখানে চলে আসবে। বাংলাদেশ ব্যাংকেরও ইনভলভমেন্ট নাই। অ্যাজ পার এগ্রিমেন্ট হুম এক্সপোর্টার যদি বিএলটা অথবা ডকুমেন্ট যদি সরাসরি ইম্পোর্টারকে দিয়ে দেয়, হুম। ইম্পোর্টার কিন্তু ওই ওই ডকুমেন্ট দিয়ে মাল ছাড়িয়ে ফেলতে পারবে, পেমেন্ট আচ্ছা করুক বা না করুক। আচ্ছা। আচ্ছা, তো এখন তো এখন মাল ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে সে পেমেন্ট দিতে যদি দেরি করে বা ওটা কিছু যদি হয়, বিশ্বাসের উপর, সেটা ওটা কিন্তু আন্তর্জাতিক সেটা আইনে যাবে। বাংলাদেশের মানে বাংলাদেশের কোনো নিয়ম কানুনের মধ্যে, মানে বাংলাদেশের অথরিটি যারা আছে, বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য কনসার্ন যারা আছে, ওদের উপরে তো আর এখানে কোনো প্রেশার আসতেছে না। না, আসবে না, আসবে না। এবং এটা তখন ইম্পোর্টারের রিস্কে, এক্সপোর্টারের রিস্কে ট্রানজাকশনটা হবে। আচ্ছা। এরপরে আরেকটা হইতে পারে যে চুক্তিতে থাকতে পারে যে ডকুমেন্টটা একটা ব্যাংকের মাধ্যমে যাবে, এবার হুম। ব্যাংকের ইনভলভমেন্ট আসছে। আচ্ছা। ওরা ব্যাংকের মাধ্যমে যাবে, ব্যাংককে বলা হবে যে তুমি কালেকশন করো, আচ্ছা। ব্যাংক তখন কিন্তু সেখানে এলসি খোলা হবে না, এলসি খোলা হবে না, যা শুধু কালেকশন করবে। কালেকশন ডকুমেন্ট না, আসবে। টাকা তো ডকুমেন্ট কালেকশন করবে, টাকা কালেকশন করবে। ডকুমেন্ট কালেকশন না হলে টাকা কালেকশন তো ব্যাংকের মাধ্যমেই হতে হবে, এছাড়া তার উপায় নেই। হ্যাঁ, কিন্তু এটা ডকুমেন্ট কালেকশনটা ব্যাংকের মাধ্যমে হলে মনে হয় তাও কিছুটা। কিছুটা, তাও 100% গ্যারান্টেড না। না। হ্যাঁ। কারণ সেখানে যদি বলা থাকে যে ইউ আর মাই কালেক্টিং এজেন্ট, হুম নট রেসপন্সিবল, হুম। কারণ প্রমিজারি নোট নয় সেটা, না। লেটার অফ ক্রেডিট আর প্রমিজারি নোট। হুম সেখানে একটা প্রমিস করা থাকে যে হুম। আমি ইম্পোর্টার থেকে টাকা পাইয়া না পাই আমি তোমাকে তোমাকে পেমেন্ট করে দেবো। পেমেন্ট হ্যাঁ। করে দেবো, কাগজে কলমে রুল। হুম এখন এখানে বলা হচ্ছে যে এরকম একটা অথরিটি ব্যাংককে দেয়া হলেও ব্যাংক কালেকশন করার চেষ্টা করবে, বা করার উদ্যোগ নেবে, যদি না পায় তার কোনো লায়াবিলিটি নেই। আচ্ছা। এখন এখন মানে এই যে জায়গাটা, এটা যদি সত্যি সত্যি কেউ ব্যবহার করতে চায়, যেহেতু নতুন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, অনেকেই ব্যবহার হয়তো বা করবেন, কিন্তু বাংলাদেশ যে জায়গাটাতে খুবই কনসার্ন সবসময়, যে বাংলাদেশ থেকে ডলার বাইরে চলে গেল কিনা, টাকা পাচার হয়ে গেল কিনা বা হুন্ডি হয়ে গেল কিনা, মোট কথা বাংলাদেশের ডলার বাইরে চলে গেল কিনা। তো এই কন্ট্রাক্টটার মাধ্যমে তো মানে ব্যাংক যেহেতু জানে না, ব্যাংকের কাছে ডাটাবেজ নেই, বাংলাদেশ ব্যাংকের কাছেও যদি ডাটাবেজটা না যায়, বাংলাদেশ হয়ে ব্যাংক হয়ে যদি না যায়, তাহলে তো কত টাকা বাইরে চলে গেল বা আসলো, এই জায়গাটা একটা মানে ও আচ্ছা, জায়গা না, থেকে যায় তো। আপনি আপনি যেভাবে বলছেন ঘটনাটা ওইরকম নয়। টাকা গেলে তো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেই যাবে,
সে সে যখন পেমেন্টটা করবে সে তো ব্যাংকে যাবে, ব্যাংকে হুম ইনস্ট্রাকশন দিবে হুম যে অমুককে পেমেন্টটা করো। করো। সেটা তো এলসির পেমেন্টটা যেভাবে যায়, যে প্রসিডিউরে কমার্শিয়াল সুইফটে বা ব্যাংকে, অন্য। হ্যাঁ হয়ে, সেটা তো রেকর্ডেড হবে কমার্শিয়াল ব্যাংকের ট্রানজাকশনে, সেটা তো বাংলাদেশ ব্যাংকে রেকর্ডেড হচ্ছে। শুধু এলসি নাই, পেমেন্টটা তো আনঅফিসিয়াল হুন্ডির মতো যাবে না তো। আচ্ছা ঠিক আছে, গেল। হ্যাঁ, সুতরাং রেকর্ড কিন্তু থাকছে, হুম পেমেন্ট গেল কিনা, বেশি গেল কিনা, কম গেল কিনা, আদৌ গেল কিনা, হুম হুম। সবই রেকর্ড থাকবে। কিন্তু একটা বিষয় কিন্তু রয়েই গেছে, যেমন ধরেন যে যখন একটা এলসি হয় সেখানে কিন্তু ব্যাংকাররা স্ক্রুটিনাইজ করে যে এখানে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ইত্যাদি বিষয়গুলো আছে কিনা। কিন্তু যখন একটা চুক্তির মাধ্যমে দুই দুই দেশে দুইজন এখান থেকে ট্রানজেকশন করবে, সেখানে তো স্ক্রুটিনাইজিং করার কেউ নাই। তা আপনারা স্ক্রুটিনি করে কি হুন্ডি থামাতে পারছেন? মানি লন্ডারিং থামাতে পারছেন? সেটা আপনাদেরকে অথরিটি দিলেই যে আপনারা এটা করে ফেলতে পারবেন ব্যাংকাররা, এটা কিন্তু বিশ্বাস করার প্রমাণ কোনো বাংলাদেশে কোনো প্রমাণ নাই। কারণ বিলিয়ন বিলিয়ন ডলার চলে যাচ্ছে, ব্যাংকে থামাতে পারছে। তো তাহলে সুতরাং এটা ওপেন করে দিলে যে একেবারে বিলিয়ন বিলিয়ন ডলার চলে যাবে, এই কথাটা ঠিক না। কারণ সেই আচ্ছা। ট্রানজাকশনটা তো রেকর্ডেড থাকলো, তাকে তো ধরা যাবে। যিনি মানি লন্ডারিং করেছেন তাকে কি ধরা যাবে না? সে রেকর্ডটা তো আছে, হ্যাঁ, এলসি তার ব্যাংক থাকুক, অ্যাকাউন্টে তো তার এলসি রেকর্ড আছে। থাকুক আর এলসি না থাকুক। কিন্তু এখানে যেটা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে মানুষ এখন আর এলসি তে বিশ্বাস করে না। কারণ এলসি করার অর্থ হচ্ছে এটার একটা খরচ আসে, আচ্ছা। আননেসেসারি এক্সপেন্ডিচার। হুম দ্বিতীয়ত ব্যাংক একটা সুপারভাইজিং অথরিটি হিসেবে আসে। সে বলবে তুমি ডকুমেন্টে কমা দাও নাই, হুম তুমি ওইখানে দাড়ি দাও নাই, হুম ওইখানে ভুল লিখেছো, হুম। এইটার কাগজটা তোমার 3 ঘন্টা পরে এসছে আমার কাছে, সময় মতো আমার কাছে পৌঁছায় নাই, সুতরাং আমি তোমাকে পেমেন্ট দিব না। আচ্ছা। এই যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো এক্সপোর্টাররা খুবই অপছন্দ করে। এই অপছন্দ করে বলেই সারা দুনিয়া থেকে লেটার অফ ক্রেডিটটা উঠে যাচ্ছে। ওকে। কারণ বিজনেস হবে ট্রাস্ট, আমদানিকারক এবং রপ্তানিকারকের মধ্যে বিশ্বাসের ভিত্তিতে। হুম আসলে ট্রানজাকশনটা বিশ্বাসের ভিত্তিতেই হয়। হুম কিন্তু মাঝখানে প্রভিজনারি নোটটা যেহেতু ব্যাংক দেয়, ব্যাংক একটা মাতব্বরি করে, ব্যাংক ওখান থেকে একটা ব্যাংক চার্জেস পায়, এবং সে এদিক ওদিক দুই দিক থেকেই অবজেকশন পড়লো, ডকুমেন্টের অবজেকশন পড়লো, ডকুমেন্টটা স্টেল হয়ে গেল, তাতে ব্যাংকের লাভ আছে, ব্যাংক ওখানে বিভিন্ন রকম চার্জ পায়। সুতরাং যত বেশি ঝামেলা হবে, যত বেশি অ্যানামলি পাওয়া যাবে ডকুমেন্ট, তত বেশি ব্যাংকাররা খুশি হয়। সুতরাং ওরা তো ওই ঝামেলাগুলো করতে চেষ্টা করেই। আচ্ছা। সুতরাং এটা যদিও আপনি একতরফা ব্যাংকারদের আমি উপর বলছেন। আমি ব্যাংকার বলতে ব্যক্তিগতভাবে না ব্যাংকারদের না, কথা হ্যাঁ বলছি তা না, তো না, হ্যাঁ। এটা ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন, হ্যাঁ। হ্যাঁ, ইনস্টিটিউশনের কথা বলছি। ব্যাংকার কোনো ব্যক্তিগতভাবে কোনো ঠকে ব্যাংকে না। কিছু কিছু তো নিশ্চয়ই হয়, তা নাহলে তার আপনি না, এটা বলতে কোন পারবেন না। হ্যাঁ ব্যাংকারের বিরুদ্ধে এটা হ্যাঁ, আমি বলতে নিশ্চয়ই। চাচ্ছি না। তো তাহলে আজকের আলোচনায় আমরা যে বুঝলাম যে এখানে যে কন্ট্রাক্ট ওপেন করে দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল ট্রেড কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টের ভিত্তিতে আমদানি রপ্তানি করা যাবে। বাংলাদেশে এখন এলসি ছাড়াও আমদানি রপ্তানি করা যাবে, এটা হচ্ছে বটম লাইন মেসেজ। হ্যাঁ, তবে এখন আপনার কনসার্নটার ব্যাপারে বলি, বা আন্তর্জাতিক বাণিজ্যের যে এলসি লেটার অফ ক্রেডিট যেভাবে পেমেন্ট হয়, শিপমেন্ট হয়, মাল রিলিজ হয়, কোনটাকে কোনো আইনের মাধ্যমে হয়? এগুলি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এবং আন্তর্জাতিক কনভেনশনের এগেইনস্টে হয়। তো কারণ এটা মোর দেন ওয়ান কান্ট্রি ইনভলভ থাকে। বাংলাদেশ বাংলাদেশ এর একজন ইম্পোর্টার জাপান থেকে একটা কিছু ইম্পোর্ট করলে হুম এটা কি জাপানের আইনে হবে না বাংলাদেশের আইনে হবে, হুম হুম নাকি ট্রান্সশিপমেন্ট হয় সিঙ্গাপুর দিয়ে, সিঙ্গাপুরের আইনে এটা হুম রেগুলেটেড হবে? হুম এটা কি করে বুঝবো হুম কোন আইনটা প্রয়োগ হবে? সেই জন্য এই ধরনের আন্তর্জাতিক বাণিজ্যগুলো বিভিন্ন রকমের জাতিসংঘের বিভিন্ন রুল এবং ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের বিভিন্ন পলিসি রুলের এগেনস্টে হয়। লেটার অফ ক্রেডিট যে আপনারা লেখেন ইউসিবি 600, এটাও কিন্তু একটা কনভেনশন। হুম হুম ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স একটা রুল, ইউনিভার্সাল রুল তৈরি করেছে। হুম সেই রুলের এগেনস্টে আমদানি রপ্তানির জন্য লেটার অফ ক্রেডিট, মাল কিভাবে ছাড়ানো হবে, কে ইন্স্যুরেন্স করবে, কে পোর্টে পর্যন্ত নিয়ে আসবে, এক্সপোর্টার কতটুকু লাইবিলিটি নেবে, ইম্পোর্টার কতটুকু লাইবিলিটি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনারশিপ অফ দি কনসাইনমেন্ট কখন ট্রান্সফার হবে। হুম হুম ল অফ কন্ট্রাক্টের সবচেয়ে বড় সেন্সিটিভ জায়গা হচ্ছে ট্রান্সফার অফ ওনারশিপ। হুম হুম জাপান থেকে কনসাইনমেন্ট আসার কোন পর্যায়ে যে এই কন্টেইনারের মালিকানা এক্সপোর্টার থেকে ইম্পোর্টারের কাছে হস্তান্তর হবে, হুম। এবং এই মালিকানা হস্তান্তরের সাথে রিস্ক এবং লাইবিলিটির ব্যাপারটা আসে। ব্যাপারটা আছে নিশ্চয়ই। সুতরাং বঙ্গোপসাগরের মাঝামাঝি এসে জাহাজটা ডুবে গেল, এ দায়িত্ব কার? এই এই লসটা লায়াবিলিটি কার কার? হবে? লস কার হবে?
যার কন্টেনারের ওনারশিপ তার তার হবে। অ্যাকাউন্টে যাবে। এখন ওনারশিপটা কখন ট্রান্সফার হবে? হুম হুম। মালটা কন্টেনারে ঢুকিয়ে ফেলার পরে, জাপানের পোর্টে এটা কন্ট্রাক্টের মধ্যে নির্ধারণ পরে, করা থাকে। নাকি মালটা চিটং পোর্টে আসার পরে? হুম। কোন কোন কন্ট্রাক্টে দেখা যায় ইম্পোর্টারের ওয়্যার হাউস পর্যন্ত যাওয়া পর্যন্ত এক্সপোর্টারের রিস্ক থাকে। আচ্ছা। এগুলো অনেকগুলো নিয়ম কানুন। এফওবি, সিএনএফ, সিপিপি, হুম এই হুম। যে কতগুলো রুলস রেগুলেশন হুম। আছে, এগুলো হয়, এটা আরেকটা চ্যাপ্টার আলোচনা। জি। এখানে বলা হচ্ছে এই যে আপনি আর আমি আলাপ করলাম, আপনি শঙ্কা প্রকাশ করলেন যে আরে শোকে তো ওপেন হয়ে যাবে, মানি লন্ডারিং হয়ে যাবে, টাকা না দিলে কি হবে, হুম মহা বিপদ। হুম। এইটাকে রেগুলেট করার জন্য ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স একটা রুল তৈরি করেছে, আচ্ছা ইন্টারন্যাশনাল কালেকশন রুল। আচ্ছা। হুম, রুল অফ কানেকশন, ইউসিবি হুম। 522। আচ্ছা। এখানে কতগুলো রুলস রেগুলেশন প্র্যাকটিস কনভেনশনের কথা বলা আছে। বলা আছে যে তুমি এক্সপোর্টার, তুমি ইম্পোর্টার, হুম সেখানে ব্যাংক থাকতে পারে, অন্য কোনো স্টেক হোল্ডার থাকতে হুম। পারে, তোমরা সবাই যে চুক্তি করবা, যে চুক্তিটা এক্সিকিউট করবা, সেটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফলো করে চলবা। ওকে। এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফলো করলে এটার জন্য কে দায়ী, কার লাইবিলিটি কি, এটা টোটালি ডিফাইন্ড হয়ে গেছে সেখানে। তাহলে ঝামেলাটা হবে না, ডিসপিউট হবে না। আর ডিসপিউট হলেও ডিসপিউটটা সমাধান হবে। হুম এরপরে আবার আবার আরেকটা জিনিস বলা আছে যে তোমরা এই সমস্যাটা তৈরি হলে তোমরা কোর্টে চলে যেও না, হুম হুম। তোমরা আরবিট্রেশনে বসো, আরবিট্রেশনে। ওকে ফাইন। হুম সেটাও বলা হুম আছে। হুম। হুম তো সুতরাং সবকিছু আমি আমি আপনি যদি ব্যাপারটাকে না মানি, হুম। যদি প্র্যাকটিসটা ফলো না করি, তাহলে জটিলতা হবে। জটিলতা হলে ওকে। নিজেই লসে পড়ে যাব। মোট কথা হচ্ছে যে আমরা এলসি করি বা যাই করি না কেন, বেসিক্যালি আমাদের নিজেদের যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টটার প্রতি যদি আমরা রেসপেক্টফুল না হই, তাহলে কিন্তু আসলে বিজনেস হবে এবং না। সেই কন্ট্রাক্টটা যদি সাইন্টিফিক্যালি রুল 522 অনুযায়ী যদি করি, ওকে। জি। তাহলে কন্ট্রাডিকশন আর কনফ্লিক্ট থাকবে না। এক্স্যাক্টলি। ডিফাইন করা আছে কার লাইবিলিটি কতটুকু, কার রেসপন্সিবিলিটি কতটুকু। ওকে ওকে। সুতরাং আমরা ওইটা ফলো করতে হবে। ব্যাংকারদেরকে, আমদানিকারককে, রপ্তানিকারককে এবং আদার স্টেক হোল্ডারকে এই এই 522 রুলটা পড়তে হবে, বুঝতে হবে এবং এটা নিশ্চয়ই ফলো করতে হবে। নিশ্চয়ই। তাহলেই আপনি যে সংখ্যা আপনার মনে আছে, সেই সংখ্যাটা থাকবে না। তবে এখানে বলে রাখা ভালো, এই সিস্টেমটা চালু হওয়ার কারণে ব্যাংকের ইনকামটা কমে যাবে। হ্যাঁ, ব্যাংকাররা এটা পছন্দ করবে না, ব্যাংকাররা এটা প্রমোটও করবে না। এইটা যে করা যায়, এটা ইম্পোর্টার বা এক্সপোর্টারদের কিন্তু ব্যাংকাররা বলবে ওরা। না, কারণ এটা ব্যাংকাররা বলবে যে এলসি করেন, এলসি করতে হবে। কারণ এলসি মাধ্যমে করলে সেখানে ব্যাংকের কিছু কিন্তু এটা সুবিধা এটা 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 ব্যাপার আছে। এটা এভাবে বিরোধিতা করাটা বা এটাকে আহ, ব্যবহার না করার চেষ্টা করাটা একটা অনৈতিক কাজ হবে ব্যাংকের পক্ষে। আজকের দেশের মতো স্বার্থে এটাকে প্রমোট করা উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, যার যার তবে এই যেভাবে সুবিধা সরকারকে সে সেভাবে ধন্যবাদ, করবে। কারণ এত বড় একটি রেভলিউশনারি সিদ্ধান্ত, বৈপ্লবিক সিদ্ধান্ত এই সরকার আসলে নিতে এটা একটা পেরেছে। বৈপ্লবিক এই সিদ্ধান্ত, সরকারকে, এবং একটা বর্তমান পলিটিক্যাল সরকারকে গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন হয়ে পারে যায়। না, কখনো পারে না। সেটাই, কখনো পারে না। এটা এই সরকার দেখেই পারছে। এটা একটা বুঝছি। দুর্দান্ত সিদ্ধান্ত হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের আলোচনা শুনেছেন, আমরা অনেক কথা বলেছি। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়ে প্রাসঙ্গিকভাবে আরো অনেকগুলো বিষয় উঠে এসেছে, সবগুলো বিষয়ে আলোচনা হয়েছে। মূল বিষয়টা ছিল যে এলসি ছাড়াও এখন আমদানি রপ্তানি করা যাবে, এই সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশ ব্যাংক করে দিয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আগামীতে আলোচনা হলে সেই আলোচনা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।